আমার শেষ প্রশ্নটি করতে চাই আপনার একটি কথার প্রসঙ্গ টেনে। সেটি আপনি বলছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার আসলে ভবিষ্যতের শান্তি একটি পরিকল্পনা মানে শান্তির যে জায়গাটি পরিকল্পনার অংশ এবং আপনার শেষের যে আশঙ্কা সেটি শুধু আপনার আশঙ্কা নয় অনেকেরই আশঙ্কা যে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে কিংবা কি হতে যাচ্ছে। সবকিছু মিলিয়ে একটু ব্যাখ্যাটি চাই আপনার কাছ থেকে। ভবিষ্যতের। বাংলাদেশের এখন এই মুহূর্তে জিওপলিটিক্যাল এবং বিশ্ব রাজনীতি এই ৩ টা জিনিস আমাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে। আমি বহুবার আপনার অনুষ্ঠানেও বলেছি যে বাংলাদেশ একটি সুন্দর জায়গায় একটা বাটখারা, একটা দামি বাটখারা। আমরা মনে করেন নিত্যি পাল্লা দিয়ে আপনি ওজন করছেন। আপনি এমন একটা বাটখারা এদিকে দিলে ভারী হয়ে যাবে, ওদিকে দিলে ভারী হয়ে যাবে। তো বাংলাদেশের এই ভৌগোলিক জিওপলিটিক্যাল সিচুয়েশন এর জন্য যে বড় বাটখারা, আমি সবসময় বলতাম যে যেকোনো রাজনৈতিক দল আসুক এই বাটখারাটাকে ব্যবহার করে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হোক, জনগণের উন্নয়ন হোক, মানুষের অধিকারের উন্নয়ন হোক, এগুলো হোক। সেটা যেকোনো রাজনৈতিক দল আসুক না কেন। তো ধরুন আমি জুলাই আন্দোলনের পেছনে জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল কি ছিল না এই বিশ্লেষণে যাওয়ার আগেও তারপরেও আমি বলি যে আমি নিজেও কিন্তু ওই সময় সমালোচনা করেছি যে একটি ভোটাধিকার হোক, মানুষের পরিষ্কারভাবে ভোট দেওয়ার অধিকার দেয়া হোক, এই জিনিসগুলো আসুক। আপনি অনেক সময় খেয়াল করেছেন আমার রেকর্ডেড এই বক্তব্যও আছে যে আজকে বাউল গানের জন্য অথবা একটি ডিজিটাল আইন করে একজনকে জেলে নিচ্ছেন কিংবা একজন স্বাধীনতার জন্য বাক স্বাধীনতার জন্য জেলে যাচ্ছে, দেখবেন কতদিন পরে বুমেরাং হয়ে এটা আপনার কাছে ফেরত আসবে। এবং তৎকালীন ক্ষমতাসীনদেরও আমি বলেছি যে আপনাদের কাছে এটা ফেরত আসবে দেখবেন। কারণ পলিটিক্যাল ফিলসফি এইভাবেই বলে যে আপনাকে প্রেসিডেন্ট আনপ্রেসিডেন্ট এটা দেখতে হয়। দেখবেন আমেরিকার রাজনীতিতেও খুব আছে যে আজকে আপনি প্রেসিডেন্টকে ধরে নিয়ে জোর করে জেলে পাঠাতে চাইলেন, তাহলে কিন্তু প্রেসিডেন্ট আনপ্রেসিডেন্টেড একটা ঘটনার মধ্যে দিয়ে গেল। পরবর্তীতে এটা একটা উদাহরণ হবে। দেখেন আমেরিকা কিন্তু সহজে এটা ঘটতে দেয় না। যত যাই ঘটুক। এইটা একটা দুর্দান্ত উদাহরণ হতে পারে, শিক্ষার উদাহরণ হতে পারে গণতন্ত্রের জন্য। তাহলে আপনি সেই কাজটি আমি সবাই আগেও বলেছি, আগে রাজনীতির মাঠে যারা ছিল তাদের বলেছি, এখনো বলছি। ঠিক আছে, আমাদের একটা পরিবর্তন এলো। এই পরিবর্তন এসে এখন পর্যন্ত বাক স্বাধীনতা না। শুধু তাই না, আজকে ১০ জন না ২০ জন সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এমন এমন বুদ্ধিজীবী লেখক আছে যাদের নাম যারা মামলা করেছে তারা জানে না, ওই নাম কোনোদিন তারা শোনেনি। আপনি মনে করছেন যে আপনি ভালো করছেন তাদের চেয়ে? সিরিয়াসলি? বাংলাদেশের মানুষ কি এত বোকা এখনো? আপনি যেকোনো একটা মানুষকে গিয়ে শুধু বলে দিচ্ছেন যে এই মানুষটা আগে এই করতো, আগে এই সেই করতো। সাথে, সাথে ১০ জন মানুষের তাকে পিটিয়ে ক্ষমতা থেকে নামিয়ে নিল, একটা শিক্ষককে নামিয়ে নিল, একটা প্রিন্সিপালকে নামিয়ে নিল। These are the precedent you are creating. এবং ডেমোক্রেসিতে এইটার কোনো জায়গা নেই। তাহলে আমি শঙ্কিত কেন হব না? আমি সেটাই বলতে চাচ্ছি যে শঙ্কাটা হলো যে ঠিক আছে আপনারা একটা সময়ের জন্য অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসছেন। বাংলাদেশে এখনো ডেমোক্রেটিক প্রসেস চালু আছে। চালু হতে পারে। সব দলগুলোকে সুযোগ দিয়ে ইলেকশন দিয়ে দিন। হ্যাঁ, ইলেকশনে মেবি একটি দল ক্ষমতাসীন হবে না। ঠিক আছে, কোয়ালিশন সরকার হোক, সেখানে সকলের ভাগ থাক। যার যেরকম ভাগ পাওয়া দরকার সে পাবে। পেয়ে তারপর তারা ঠিক করুক দেশ কোন দিকে যাবে। কিন্তু আপনি যদি মনে করছেন যে না, না, না আমি তো এসে গেছি আমাকে আরো ৫ বছর থাকতে হবে জনগণ চাচ্ছে। আপনি তো মনে, মনে মন কলা খাচ্ছেন। জনগণ কি চাচ্ছে আপনি জানেন না। তাহলে ডেমোক্রেসি না মেনে ডেমোক্রেসির কথা বলাটা এটা আরেকটা অন্যায়। ডেমোক্রেসির প্রসেস গুলোর মধ্যে দিয়েই যেতে হবে নো ম্যাটার হোয়াট। আর সেই সাথে আমি জিওপলিটিক্যাল বিষয়ে আর মন্তব্য করতে চাই না। আজকে বার্মার সাথে ইন্ডিয়ার সাথে এবং পাকিস্তান মিলিয়ে যে ঘটনা ঘটতে যাচ্ছে এর দীর্ঘমেয়াদী ফলাফল কি হবে সেটা নিয়ে আমরা চিন্তিত। আমি জাস্ট বলবো এইটুক যে আমি মিথ্যা হই। আমি যেন রং হই। আমাকে যেন দেখতে না হয় আমার দেশের
আর্মিদের, যারা দেশটাকে শুধু প্রোটেক্ট করেছে এতদিন, বাইরের কোনো শক্তির সাথে তাদেরকে কোনো যুদ্ধের মধ্যে যেতে হয়নি। কোনো একটি কারণে যুদ্ধে যেতে হচ্ছে এবং আমাদের দেশের সন্তানদের মরতে হচ্ছে কোনো কারণ ছাড়া। এটা স্বাধীনতার যুদ্ধ না। এটা আমাদের সার্বভৌমত্বের যুদ্ধ না। ৭১ এ আমি বেঁচে থাকলে আমিও যুদ্ধে যেতাম। মারা যেতাম, হয়তো মরতাম। মরণকে ভয় না। ভয়টা হলো কি কারণে মরছি। তাই না? আমি আমার দেশের এই সন্তানগুলোকে আবার ঠেলে দিব কোনো একটি জায়গায়। এ ধরনের যুদ্ধ পৃথিবীতে এই গত ধরেন ২০-২৫ বছরে যেখানে, যেখানে ঘটেছে তার ইতিহাস আমরা আদ্যোপান্ত জানি। তার কোনো ফলাফল ওই দেশটির জন্য ভালো হয়নি। সেজন্য আমি বাংলাদেশের বিষয় নিয়ে চিন্তিত, শঙ্কিত। আমিও ডক্টর রহমানের মতো, আমিও আরেক রহমান। আম আ আ আমিও দেশপ্রেমিক, আমিও দেশকে ভালোবাসি এবং মঙ্গল চাই। আমিও তার মতো বলব যে, হ্যাঁ, দেশের মানুষের যেন কল্যাণ হোক। যে যেখানে বিশ্বাস করে আল্লাহ, ভগবান, ঈশ্বর, আ এমনকি প্রকৃতি, যে যাকে বিশ্বাস করে তার মধ্য দিয়ে যেন দেশটার মঙ্গল হয়, কোনো অমঙ্গল না হয়। এটুকুই। খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন ডক্টর সেজান মাহমুদ, এবং জুলাই আন্দোলনের একদম শুরু থেকে অনেকগুলো অনুষ্ঠান করেছি আপনার সাথে। আপনার বিশ্লেষণগুলো কোথায় জানি মিলে যায়। আর সে কারণেই আমি আজকে আতঙ্কিত হচ্ছিলাম, যে কারণ দেশের প্রতি ভালোবাসা আমাদেরও কম নয়। আমরা যারা প্রবাসে আছি, যে যেখান থেকে ক্ষুদ্র হতে পারি, বড় হতে পারি, আমরা সবসময় চিন্তা করি আমার দেশের মানুষ সবাই ভালো থাকবে। সেটি সেটাই। একটি ধর্মের নয়, সবাই, এবং সব ধর্মের মানুষেরই হচ্ছে বাংলাদেশ। কারণ আমি যে গল্পটি দিয়ে বলছিলাম আপনাকে কিছুক্ষণ আগে উদাহরণ দিয়ে, আমি ছোটবেলায় বুঝতে পারিনি কে হিন্দু কে মুসলিম, কিন্তু হুম, এখন আমি বুঝি কে ইসকন করে কে জামাতে ইসলাম করে। আর সেটাই। এই বিভাজনটি আমাদের দেখিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে আমরা দিনকে দিন খুব উগ্র হয়ে যাচ্ছি। আমরা পারস্পরিক যে বন্ধুত্ব, পারস্পরিক, এবং এই জুলাইয়ের পরে দেখেছি যে আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু কিংবা অনেকের সাথে অনেকের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, কিন্তু সেই জায়গাটি থেকে আমি শুধু বিশ্লেষণ করি সম্পর্ক কি এতই ক্ষুণ্ণ যে একটি রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। এটি গণতান্ত্রিক চর্চার সবচেয়ে সুন্দর দিক। আপনার সেটাই। একমত, আমার একমত, এবং প্রত্যেক মতামতের প্রতি শ্রদ্ধাবোধের জায়গাটি থাকবে এবং সম্পর্কটি থাকবে। উপসংহারে আজকের মতো কি বলবেন? আপনার প্রতি কৃতজ্ঞতা, কারণ আপনার কাছ থেকে এই যে ব্যাখ্যাগুলো, কারণ আমি সবসময় চেষ্টা করি যে সবার মতামত তুলে ধরতে, এবং মানুষের যে বিবেকের জায়গাটি, আমি মাঝে মাঝে আহ, অনেক সময় অনেকের মতামত দেখে, মানে এটি আমার প্রশ্ন জাগে, শুধু কোনো মন্তব্য না করি, আমার শুধু প্রশ্ন জাগে, সে কি তার বিচার, বিবেচনা, যুক্তি এগুলো কাজে লাগিয়ে এই মন্তব্যটি করেছে কিনা, নাকি অযৌক্তিক আবেগীয় ভাবে কাজ করছে সবাই, মানে এই প্রশ্নটিও আসে। উপসংহারে ডক্টর সেজান মাহমুদ, আপনি কি বলবেন? না, আপনিও খুব চমৎকার বললেন। একজন সাংবাদিকের দায়িত্ব আসলে তাই। নানান রকমের মতামত, নানা রকমের ভিন্নতাকে তুলে নিয়ে আসা এবং মানুষের উপরে ছেড়ে দেয়া। কারণ আমি আল্টিমেটলি মানুষকে বিশ্বাস করি। মানুষের এমনকি শিক্ষা অশিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই। মানুষ কিন্তু দিনে, দিনে বা সময় লাগলেও অ্যা আ আল্টিমেটলি বুঝতে পারে কোনটা আসলে ভালো, কোনটা মন্দ।